নমস্কার। সাহসিকতা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলে আমি পারিজাত আপনাদের জানাই আরো একবার স্বাগতম। আজকের বিষয়বস্তু জয় জগন্নাথ। অবশ্যই প্রভুর চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই এবং প্রভুর কৃপায় আমার সকল শুভানুধ্যায়ী এবং সকল দর্শক সুস্থ এবং সুখে থাকুক এই প্রার্থনাই রইল প্রভু জগন্নাথের কাছে। জয় জগন্নাথ বলার উৎস বা বলার মূল কারণ সেটি হলো জগন্নাথের তো দুটো হাত, তো দুটো হাতে মানে রথে দড়ি হয়, রথের দড়ি টানা হয়, পুণ্য লাভ হয়। এখন জগন্নাথের দু হাতে দড়ি, এক দড়ি বাংলায়, এক দড়ি উড়িষ্যায়। দড়ি টানাটানিতে জগন্নাথের নাজেহাল অবস্থা, সে তো প্রভু জগাই জানে কি অবস্থা। ছেড়ে দে মা কেঁদে বাঁচি এরকম অবস্থা। আমি এই সাহসিকতা বলতে গিয়ে এই চ্যানেলের কোনো একটি ইউটিউব ভিডিওতে আমি বলেছিলাম যে এই ধর্মনিরপেক্ষতা বিষয়টা কি এবং সেখানে স্টেটের মানে রাজ্য বা রাষ্ট্র তার কি করা উচিত, তার যে স্ট্র্যাটেজি সংবিধান মোতাবেক সেই স্ট্র্যাটেজি কিভাবে মেনটেন করা উচিত। জগন্নাথ ধাম গত অক্ষয় তৃতীয়াতে দীঘায় প্রতিষ্ঠা হলো এবং তার দ্বার উদ্ঘাটনও সুসম্পন্ন হলো, বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠাও সুসম্পন্ন হয়েছে। অনেকের মানে অনেক তীর্থযাত্রীরা সেখানে তীর্থও শুরু করেছেন, যাচ্ছেন। পর্যটন ক্ষেত্র দীঘা ছিলই বরাবর, জগন্নাথ মন্দির হওয়াতে নতুন করে পর্যটনের উৎসাহটা বাড়ল। এতে সরকারের রাজকোষে রাজস্ব বৃদ্ধি হবে, সে পরিবহন থেকে হোক, আনুষঙ্গিক নানা দিক থেকে হোক। ওই নির্দিষ্ট ওই জেলা মানে নির্দিষ্ট ওই অঞ্চল বা ওই জেলার তারও শ্রীবৃদ্ধি ঘটবে স্বাভাবিকভাবে। আর্থিক দিক থেকে এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবেই। তার জন্য 10-15 বছর অপেক্ষা করতে হবে না, খুব শিগগিরই সেটা দেখা যাবে। এখন বিষয় হচ্ছে যে এই জগন্নাথ মন্দির এইটিকে নিয়ে দুটো স্টেট, দুটো আমাদের তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, তাই আমরা স্টেট বলি, রাজ্য তো এমনি মৌখিক, কিন্তু সাংবিধানিক ভাষায় এটিকে স্টেট বলা হয়, রাষ্ট্র। দুটো রাষ্ট্র বা দুটো স্টেট, দুটো রাজ্য, যে যেটাতে বুঝবেন আপনারা। তো দুটো রাজ্যতে একদম দড়ি টানাটানি অবস্থা। উড়িষ্যা, বাংলা। উড়িষ্যার যারা রয়েছেন তারা স্বাভাবিকভাবে ভীষণ অসন্তুষ্ট বা বিক্ষুব্ধ। তাদের মধ্যে অনেকেই দেখছিলাম, শুনছিলাম, আমি বেশ কয়েকটা ভিডিওতেও আমি শুনছিলাম মমতা ব্যানার্জিকে সাপ সাপান্তর করা, এগুলো করা, যেটা একদমই অনুচিত, কাম্য নয়। দ্বিতীয় হচ্ছে একজন শিল্পী, তিনি যে মানে পয়েন্টগুলো বলছেন তার সাথে মানে সত্যিই সেগুলো হাস্যকর। ধাম কেন উচ্চারণ করা হলো? আচ্ছা, ধাম কথার অর্থটা কি? ধাম কথার অর্থ হলো পবিত্র স্থান বা বসবাস স্থান, আবাস স্থান, অর্থাৎ যেখানে ঈশ্বরের আবাস, যেখানে ঈশ্বরের বসবাস, সেইটিকে ধাম বলা হয়। নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম। কেউ কেউ বলছেন ভারতবর্ষের 4টে ধাম। হ্যাঁ, এটা ঠিক, ভারতবর্ষের 4টে ধাম, 4টে পীঠ। পুরী, দ্বারকা, কেদার, বদ্রী, এই হলো 4টে পীঠ। শঙ্করাচার্যের যে 4 মঠ এই 4টি জায়গাতেই রয়েছে, এই 4টি ধাম। কিন্তু এই 4টি ধাম ছাড়া ভারতবর্ষের অন্য কি ধাম নেই? আছে তো, বৃন্দাবন ধাম রয়েছে, নবদ্বীপ ধাম রয়েছে, এরকম অনেক অনেক ধাম রয়েছে। এখন ঘটনা হচ্ছে ধাম দীঘাতে কেন বলা হলো যে দীঘা জগন্নাথ ধাম? না, এতে কোনো ভুল নেই তো। উড়িষ্যার ওই পটনায়ক, যিনি ওই ভাস্কর্য করেন সমুদ্র তটে, তো তিনি যে যুক্তিটা দিচ্ছেন যে না ধাম কেন হবে, ধাম তো বলা যাবে না, ধাম ভারতবর্ষের 4টে ধাম, তার মধ্যে পুরী ধাম একটা, একদম বাজে কথা। ভারতবর্ষের 4টে পীঠ, তার মধ্যে পুরী অন্যতম, এটি সত্যি কথা, ঠিক কথা। কিন্তু তা বলে দীঘায় বা বর্ধমানে বা বীরভূমে বা উত্তরপ্রদেশে যদি কোথাও পুরীর মানে যদি কোথাও জগন্নাথ মন্দির হয়,
তাহলে সেখানে ধাম উচ্চারণ করা যাবে না, এটা তো মানে হাস্যকর যুক্তি। এ যুক্তি তো হাস্যকর। যেখানে ভগবানের ধামের অর্থ ঈশ্বরের বসবাস স্থান, তো ঈশ্বর যেখানে অধিবাস করছেন, অধিষ্ঠান করছেন, সেই জায়গাটাকে আমি ধাম বলবো, এতে আপত্তি কোথায়? সনাতনীদের মূল সমস্যা হচ্ছে এটাই। আমরা ওরা বলছে আমাদের পুরী, আমাদের জগন্নাথের প্রচার বাড়বে। আমাদের জগন্নাথ মানে এটা কি? জগন্নাথ কি শুধু উড়িষ্যার? বাংলা একটা জগন্নাথ মন্দির তৈরি হলো, একটা তীর্থস্থান তৈরি হলো, একটা পর্যটন ক্ষেত্র তৈরি হলো, তাতে উড়িষ্যার মানুষের সে মানে গাত্রদাহ। আমাদের জগন্নাথ কেন? আমাদের জগন্নাথ কেন হবে? জগন্নাথ তো সবার, এটা বলা উচিত ছিল ওনার। উনি রাষ্ট্রের সম্মানে সম্মানিত, পদ্মশ্রী পেয়েছেন উনি। উনি তো এটা বলতে পারতেন যে না, উনি ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রীর, আমি সেটাকে সমর্থন করলাম। তো ওনার এটা বলা উচিত ছিল যে সনাতনীদের জগন্নাথ বা ভারতের জগন্নাথ, তার প্রচার বৃদ্ধি পাবে। তা না, উনি বলছেন আমাদের জগন্নাথ। আমাদের কেন? এই আমরা তোমরা কেন? এখানেই তো গলত, এখানেই তো ফাঁকটা বেশ চওড়া হয়ে যায়। এই আমরা ওরা সব সময়তেই আমাদের মধ্যে আমরা ওরা, এটা আমার ঠাকুর, ওটা আমার দেবতা, এটা আমার ধর্ম, ওটা আমার ধর্ম, এটা আমার বাধা নিষেধ, ওটা ওদের বাধা নিষেধ। কেন? ওয়াই? কেন এই বাধা নিষেধ থাকবে? থাকা তো উচিত নয়। নাম্বার 2, আমি জগন্নাথ মন্দির যেটি হয়েছে দীঘাতে, তাতে রাজ্য সরকারের একদিকে যেরকম প্রশংসা করলাম বা করছি, আমি সত্যিও করছি যে না, পর্যটন ক্ষেত্রের জন্য এটি একটি সত্যি প্রশংসনীয় দিক, কারণ এতে রাজ্যের রাজস্ব বৃদ্ধি হবে। বাকি ধর্ম আলাদা জিনিস আর ব্যবসাটা আলাদা জিনিস। যদি এখন কেউ বলে যে এর মধ্যে ব্যবসা কি করে হলো, অবভিয়াসলি এর মধ্যে ব্যবসা আসছে। ধর্ম যেখানে থাকবে সেখানে তার সারাউন্ডিং এরিয়া নিয়ে ব্যবসায়ী গড়ে উঠবে। রাজ্য সরকারের রাজস্ব আসছে, সেটাও তো ব্যবসায়ী, ওয়ান টাইপ অফ। ধর্মের কালো ফেটটি চোখে পড়ে নিলাম, এদিকে ব্যবসা হচ্ছে, সেটা আর দেখলাম না। দুটোই দেখতে হবে, ধর্মটাও দেখতে হবে, ব্যবসাও দেখতে হবে। এবার আসি নাম্বার 2, দীঘার এই জগন্নাথ মন্দির বা দীঘা জগন্নাথ ধাম, এটি কেন দেওয়া হলো? এটা তো অসাংবিধানিক। এই মন্দির প্রথমত এর সরকারি নাম হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টার বা জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। সাংস্কৃতিক কেন্দ্রে সেখানে সংস্কৃতির প্রবণতা থাকে। সাংস্কৃতিক কেন্দ্রে কখনো তো পুজো হয় না। সাংস্কৃতিক কেন্দ্রে তুমি রেপ্লিকা একটা বানাতে পারো, সাংস্কৃতিক কেন্দ্রে তো কখনো প্রাণ প্রতিষ্ঠা হয় না। যেখানে সংবিধানে পরিষ্কারভাবে, আমি জানি অপরপক্ষে যারা দর্শকরা রয়েছেন দেখছেন, তারা হয়তো সংবিধান একদম পাতায় পাতায় ঘাটা মুখস্থ, কমেন্ট সেকশনে এসে হয়তো অনেকেই কমেন্ট করবেন, কিন্তু যেখানে সংবিধানে পরিষ্কার রয়েছে স্ট্র্যাটেজি নাম্বার 1 ডিস্টেন্সিং স্টেট ফ্রম রিলিজিয়ন, অ্যান্ড স্ট্র্যাটেজি নাম্বার 2 নন ইন্টারফারেন্স। স্ট্র্যাটেজি নাম্বার 2 নন ইন্টারফারেন্স। রাষ্ট্র কখনোই ধর্মের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকবে না। রাষ্ট্র সবসময় যে কোনো ধর্মের সাথে দূরত্ব বজায় রেখে চলবে। কেন? ধর্ম নিরপেক্ষতা। তাহলে কি হবে? রাষ্ট্র যখন ধর্মের নামে কেউ বিধর্ম বা বিধর্মীকরণের চেষ্টা করবে, ধর্মীয় জায়গা থেকে হোক বা ধর্মের নামে হোক, রাষ্ট্র তখন সেখানে তৎপর হবে, হস্তক্ষেপ করতে পারবে। যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম, অপারেশন ব্লু স্টার, অমৃতসরের স্বর্ণ মন্দির। এখানে তো উল্টো হয়ে গেল। সরকার 140 কোটি টাকা খরচা করে একটি মন্দির তৈরি করলো। সেখানে একটা পুরনো মন্দির ছিল, পুরনো মন্দিরটাকে রিনোভেট করে একটা নতুন মন্দির তৈরি করে দেওয়া যেতে পারতো। পুরনো মন্দিরটাকে রিনোভেট করে একদম সেম টু সেম রেপ্লিকা পুরীর মন্দিরের মতো নামিয়ে দেওয়া হলো, সেম টু সেম হুবহু। এখন তো নানান বিতর্কিত, কেউ বলছে নিম কাঠ চুরি করেছে, কেউ বলছে আম কাঠ চুরি করেছে, কেউ জাম কাঠ চুরি করেছে, কেউ বলছে পাথরের মূর্তি আছে। বিতর্কতে যাচ্ছি না, বিতর্ক তো সর্বত্রই বিতর্ক। হাঁটবেন তাতেও বিতর্ক, বাড়ির বাইরে বসবেন সেটা নিয়েও বিতর্ক। এখন বক্তব্য হচ্ছে 140 কোটি টাকা ব্যয়, এ তো কারোর ব্যক্তিগত টাকা নয়, এ তো জনগণের ট্যাক্সের টাকা। জনগণের ট্যাক্স করের টাকা, তা দিয়ে 140 কোটি টাকা ব্যয় এই বিলাসবহুল জগন্নাথ মন্দির নির্মাণের উদ্দেশ্য কি? এর তো কোনো মহৎ উদ্দেশ্য আমি অন্তপক্ষে আমার এই ছোট্ট মাথাটা আমি ঢুকলাম না, বুঝতেও পেলাম না। সরকার কি কখনো পারে?
সংবিধানের বা আইনের পথ থেকে বাঁচতে এটাকে সাংস্কৃতিক কেন্দ্র নাম দেওয়া হলো এবং তারপরে মন্দির বলে প্রচার চালানো হলো। এটা তো উচিত নয়। যখন তাহলে আমি, এটা কি তাহলে ভোট রাজনীতি? কারণ আমি করছিলাম, ইফতার দিচ্ছি, আমি ঈদের স্টেজে যাচ্ছি ঈদের দিনকে রেড রোডে, দেন সেখানে একটা পক্ষ ভীষণ রকম অসন্তুষ্ট, তাই তাদের জন্য, তাদেরকে খুশি করার জন্য এই মন্দির। এটা তো খুব সত্যি কথা। রাস্তার 3 মাথার মোড়ে প্রথম যেদিন মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী হিজাব পরা ছবি ওই হোর্ডিং এ ফ্লেক্সে ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য, সেদিনকেই বিভাজনটা হয়ে গিয়েছিল। আমরা ওরা শুরু, ধর্মীয় বিভাজনটা সেদিনকেই শুরু হয়ে গেছিল। রাজনীতিতে ধর্ম কেন আসবে? ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে আমাকে হিজাব কেন পড়তে হবে? পড়া তো দরকার নেই। আপনি চটিটা খুলে যদি সেদিন মন্দিরে প্রবেশ করতেন, উনি যদি করতেন, তাহলে তো এই বিতর্কটা হতো না। একটা তো মুহূর্ত, একটা তো দিন। আপনি বলছেন আমি রোদের মধ্যে, আমি দেখছিলাম দিলীপ ঘোষের সাথে যখন সৌজন্য সাক্ষাৎ হচ্ছে তখন মাননীয়া বলছেন যে আমি রোদের মধ্যে, ওই আগুনের কি তাপ, আমি তো পুরো এরকম এরকম ঘুরেছি। আপনি যখন ওটা করলেন, আপনি একটা দিনের জন্য চটিটা যদি খুলে ঢুকতেন তাহলে কোনো বিতর্ক হতো না। আর এক শান্তির ছেলে রয়েছে বিরোধী দলনেতা, কি ভাষা ফুটতি মারাচ্ছেন, এগুলো ভাষা? তুমি হিন্দু হিন্দু বলছো, তুমি সবসময় বলছো হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দুর জন্য কিছু হচ্ছে না, এদিকে হিন্দু রাষ্ট্রের ডাক তুলছো। ওই দিনকেই অক্ষয় তৃতীয়ার দিন সেই হিন্দু সম্মেলনী, সেখান থেকে হিন্দু রাষ্ট্র কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়, কত কিছু শুনলাম, মানে পাগলামি। ঠিকঠাক সময় মানে কি আর বলবো, সব তো এখান থেকে বলা যায় না। দিলীপ বাবু শুধরে গেলেন বিয়ে করে। শান্তির ছেলেকে যদি একটা বিয়ে দেওয়া হয়, আশা করি সে হয়তো শুধরে যাবে। যাই হোক, সেটা অন্য ব্যাপার। আর তো হিন্দু রাষ্ট্র বলে এত চিৎকার, তার যখন হিন্দুদের একটা মন্দির হচ্ছে তখন তুমি সেখানে বাধা দিচ্ছ কেন? তুমি সেখানে বাইরে গিয়ে বলছো যে চটি চাটা স্থাপকদের নিয়ে এসে ফুর্তি মারাচ্ছে, গরুর মাংস খেয়েছে। তুমি প্রুফ করতে পারবে গরুর মাংস খাওয়া হয়েছে ওখানে, মাছ মাংস খাওয়া হয়েছে? একজন ব্যক্তি সেখানে চটি পরে, তাও সেটা মন্দির এরিয়া নয়, মূল মন্দির। এই পুরীর মন্দিরেও অনেকটা করিডোর আছে। করিডোর আর মন্দির দুটোর মধ্যে তফাৎ আছে। করিডোরের মধ্যে জুতো পরে হাঁটা যায়, ওটা অন্যায় নয়, অত ভক্তি দেখাতে হবে না। আর ওই শান্তির ছেলের থেকে নতুন করে ভক্তিভাব শিখতে হবে, জয় জগন্নাথ, দরকার নেই। শিলান্যাসের দিনকে তো এই শান্তির ছেলে ছিল সেখানে। 5-6 বছরে শিলান্যাস যেদিনকে পাতার পর পাতা উল্টে শান্তির ছেলে মাননীয়াকে দেখাচ্ছিলেন, বোঝাচ্ছিলেন প্রজেক্টটা, সেদিন তো শিলান্যাসের সময় তো এই শান্তির ছেলে ছিল সেখানে। তাহলে 5-6 বছরে এমন কি হলো যে আজকে শান্তির ছেলে পুরো উল্টে গিয়ে যখন মন্দির উদ্বোধন হচ্ছে তখন বাইরে বেরিয়ে ওই আরেক কি পদ্মশ্রী মহারাজ, নমস্কার প্রণম্য ব্যক্তি, যার গুরু শেষ দিনে নাকি জপের মালা ভারত কেশরী বাংলার বাঘের সন্তান তার হাতে তুলে দিয়ে নাকি বলেছিলেন হিন্দুকে বাঁচাও। বাবা, কোনো প্রমাণ নাই এর, কোনো প্রমাণ নাই। তো যাই হোক, ওই প্রণম্য মহারাজ, পদ্মশ্রী মহারাজ, আমি আর নাম নিলাম না, দাঙ্গাবাজ মহারাজ, সন্ন্যাসী গেরুয়া পরে ত্যাগের জন্য, শান্তির জন্য। পথভ্রষ্ট দিগ্ভ্রান্ত সমাজের সংসারের তাপিত হৃদয়ের মানুষ তার কাছে যাবে, তার সেই ত্যাগের পথ ধরে সে যে রাস্তা চলে এসেছে, তার সেই অভিজ্ঞতা, তা সে ওই ভক্তকে শোনালে তাপিত হৃদয়ের সেই মানুষটি শান্ত হবে। এই তো আমরা দেখেছি সন্ন্যাসী। সেখানে সন্ন্যাসী একটা মঞ্চে উপবিষ্ট হয়ে, আরে আমি বলছি আমার ইউটিউবে চ্যানেলে এই ভিডিও তো কেউ নাও শুনতে পারে, তার জন্য কি আমি এখানে বলবো এসে যে আমি বক্তব্য রাখছি আপনারা কেন শুনছেন না? ছোট লোক, ছোট লোক ছাড়া কি বলবো তাকে? সে এসে বলছে আপনারা প্রসাদের দিকে চলে যাচ্ছেন, আপনারা কি খেতে পান না? আরে খেতে পাক চাই না পাক তোর কি? তুই যখন খাওয়াচ্ছিস, নরনারায়ণ সেবা যখন দিচ্ছিস, তাহলে নারায়ণ যদি খেতে যায় তাতে তোর কি? তার মানে খাবারটা আছিলা, আহা সোনা গো মা, খাবারটা আছিল ওটা টোপ। আসল উদ্দেশ্য হচ্ছে এসব বসো, ভিড় বাড়াও, আমি তারপর ফলাও করে প্রচার করব। কি উদ্দেশ্য তাহলে এদের? উড়িষ্যা আপত্তি দিচ্ছে, ধাম বলা যাবে না। রাজ্যের সরকার সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে সাংস্কৃতিক কেন্দ্র হোর্ডিং লাগিয়ে দিল বাস স্ট্যান্ডে, নিয়ে মন্দির মন্দির করে ফলাও চলছে। বিরোধী দলনেতা হিন্দু 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 খাতরে মে হ্যাঁ,
হিন্দু মন্দির যখন উদ্বোধন হচ্ছে তখন বাইরে এসে বলছে হিন্দু রাষ্ট্র এক হও, হিন্দু রাষ্ট্র জয় হোক, ওখানে মাছ মাংস খেয়ে মন্দির হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, পাথরের মূর্তি ফুর্তি মারাচ্ছে, এই তো ভাষা। তা জগন্নাথকে নিয়ে রাজনীতিটা করার কি দরকার ছিল? কেউ রামকে নিয়ে রাজনীতি করছে, রামলালা, এক ধর্মকে নষ্ট করে সেখানে অন্য ধর্ম প্রতিষ্ঠা করা। কাউকে পুরীর মন্দিরে ঢুকতে দিল না বলে সে আবার সেই জেদ থেকেই দীঘাতে মন্দির করলো কিনা ভগবান জগন্নাথই জানে। জয় জগন্নাথ। দুর্ভাগ্যের বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে কিন্তু পুরীর কোনো মন্দির বানায়নি, মানে জগন্নাথ দেবের মন্দির বানায়নি, ওনাকেও তো ঢুকতে দেওয়া হয়নি। দুর্ভাগ্যের বিষয়, তৎকালীন প্রধানমন্ত্রী ভারতরত্ন লৌহ মানবী, তিনিও কিন্তু ভারতবর্ষের কোথাও জগন্নাথ ধাম বানাননি। কিসের এত ইগো? ভগবানের সাথে ভগবানকে নিয়ে খেলা। রাষ্ট্র যখন গেল 140 কোটি টাকা ব্যয়ে একটা মন্দির যখন নির্মাণ করলো, ঢুকে গেল কিন্তু ভেতরে, ধর্মের ভেতরে, যখন পরিষ্কার স্টেট বলা রয়েছে, স্ট্র্যাটেজি নাম্বার 1ই বলা রয়েছে, ডিস্টেন্সিং স্টেট ফ্রম রিলিজিয়ান, উপেক্ষা করে যখন ঢুকে গেল রাষ্ট্র, সেই মন্দিরটার একটা পরিচালন কমিটি তৈরি করা হয়েছে। পরিচালন কমিটিতে রামকৃষ্ণ মিশন রয়েছে, আরো অনেকেই রয়েছেন। নির্দিষ্ট কেন একটা সংস্থাকে পুজোর দায়িত্বভার বা মন্দির পরিচালনার দায়িত্বভার তুলে দেওয়া হলো? তাহলে যদি তাই তুলে দেওয়া হতো তাহলে রামকৃষ্ণ মিশনকে কেন রাখা হলো? যদিও রামকৃষ্ণ মিশনের ভালোই হয়েছে, রামকৃষ্ণ মিশনের প্রচুর কাজ, ওদের এইসবে মাথা ব্যথা নাই, ওদের বয়ে গেছে। রামকৃষ্ণ মঠ মিশনের অনেক কাজ আছে। আসল সন্ন্যাসী, আসল ত্যাগী, যারা প্রকৃত অভিভাবক, যারা প্রকৃত মানুষ করতে চান নিজের সন্তানকে, ওই যে কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, মাধ্যমিকে মেধা তালিকায় দারুণ রেজাল্ট, সে একজন মুসলিম। সে জানে যে ওখানে পাঠালে ছেলেটা আমার মানুষ তৈরি হবে এই বিশ সমাজে থেকেও। ওরা সত্যি সন্ন্যাসী, ওরা সত্যি ত্যাগী, ওদের পদ্মশ্রীর দরকার হয় না। মহান মহারাজ রয়েছেন, ওনার নামে অঙ্কের সূত্র রয়েছে, পদ্মশ্রীর জন্য লালায়িত নন। ওই যে পদ্মশ্রী মহারাজ এসে বলছে প্রসাদ কেন খেতে গেলেন, কেন মনে হচ্ছে মানে ওর গায়ে লাগছে, ওর বাপের টাকায় প্রসাদ খাওয়াচ্ছে, কেন খেতে গেলি রে আমার কথা না শুনে, ঠিক ছোট লোক, ইমিডিয়েট গেরুয়া খুলে ফেলা উচিত। আর এই এক রয়েছে কি সেবাশ্রম সংগঠন, এদেরকে মানে পুষিয়ে রাখে, এই জন্য তো ডাউন, উন্নতি নাই। টালিগঞ্জ না বালিগঞ্জ কোথায় একটা সদর দপ্তর রয়েছে, কোনো উন্নতি নাই। জগন্নাথকে নিয়ে এই নোংরা রাজনীতি ধিক্কার জানাই, সে সরকারকেও জানাবো, উড়িষ্যাবাসীকেও জানাবো। ওই যে সমুদ্র তটে বিশাল বিজ্ঞ শিল্পী, ওনার শিল্পসত্তাকে আমি কুর্নিশ জানাই, তার প্রতি আমার শ্রদ্ধা। কিন্তু শিল্পীর ওই অদ্ভুত অকাট্য যুক্তি, হাস্যকর যুক্তি যে ধাম কেন বলা হবে, ধাম বলা যাবে না। আরে আগে জান ধাম শব্দের অর্থ কি? ধাম বললো তো অন্যায় কোথায়? আমার সরকার তো অন্যায় করেইছে, ধর্ম নিরপেক্ষতা ভেঙে গিয়ে ধর্ম মধ্যে ডিরেক্ট ঢুকে গেছে, আর আজ তো মন্দির বানিয়ে ফেলেছে, বানিয়েও ফেলে সেটাকে নির্দিষ্ট একটা সংস্থার হাতে তুলে দিয়েছে। ইসকন কেন? ইসকন কেন? ইসকন গৌড়ীয় মঠ নয় কেন? মহাপ্রভু কর্তৃক মহাপ্রভুর দ্বারা তৈরি সেই গৌড়ীয় মঠ, কেন তারা নয়? দ্বৈতপতি নিজে তিনিও খুব অসন্তোষ প্রকাশ করেছেন। কেন ইসকন? কেন? হোয়াই ইসকন? আজকে আমি বা কোনো নিচু জাত সেও যদি ইসকনে যায়, সেও তো সন্ন্যাসী নিয়ে ওই গোসাই টোসাই কি সব হয়ে যাবে। নারায়ণের পুজো, নারায়ণের বিগ্রহ এরকম ভাবে করা যায়? আমারই তো নাকি শাস্ত্রে লেখা রয়েছে। ও তার মানে তুমি কি বলতে চাইছো যে এদিক দিয়ে আপনি ধর্ম নিরপেক্ষতা উদার, একদিকে তুমি ধর্ম নিরপেক্ষ সংবিধান মেনে বলছো যে না সবাই পুজো করবে, আবার অপরদিকে ওই সংবিধানকেই অগ্রাহ্য করে তুমি ডিরেক্ট ধর্মের মধ্যে ঢুকে নির্দিষ্ট একটা ধর্মের জন্য 140 কোটি টাকা ব্যয় তুমি মন্দির তৈরি করলে। তাহলে মুসলমানের জন্য করো মসজিদ, খ্রিস্টানের জন্য করো গির্জা, জৈনদের জন্য করো, শিখেদের জন্য গুরুদ্বারা করো। রাজনীতি চলবে রাজনীতির জায়গায়, ধর্ম চলবে ধর্মের জায়গায়।
জগন্নাথ নিম কাঠের না পাথরের সেটা বড় বিষয় নয়, ভগবান ভগবানই হয়। উড়িষ্যার লোক আরো একটা কথা বলছে, দারুক ব্রহ্ম। দীঘাতে নাকি প্রাণ প্রতিষ্ঠা হয় নাই, তাহলে দীঘাতে কি হলো, পুতুল প্রতিষ্ঠা? বোকা বোকা কথা। দ্বৈতপতি ফিরে গিয়ে সাংবাদিক সভায় বা সাংবাদিক সম্মেলনে যে কথাগুলো বললেন সেগুলো নিজের পিঠ বাজাতে বলেছেন। প্রাণ প্রতিষ্ঠা এখানে যদি না হয় তাহলে ওই দিনকে কি হলো? দারুক ব্রহ্ম মানে নিম কাঠে ওখানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে বলে এখানে প্রাণ প্রতিষ্ঠা হবে না? এটা হয় কখনো? রাজবাড়ি কথাবার্তা। উড়িষ্যাবাসীদের আবার কি বক্তব্য, আমরা বাঙালিদের ভালোবাসি, আসলে ভয় পেয়ে গেছে, ভাবছে মনে হয় কোনো টুরিস্ট যাবে না। বলছে পরিষ্কার, আমি ভিডিওতে শুনলাম, বাঙালি हम लोगों का রুটি রুজি है। বাঙালিদের প্রতি কি প্রেম, এত বাঙালিদের প্রতি প্রেম দেখাতে হবে না, মিশ্র পরিবারের বড় ছেলে। গৌরাঙ্গ মহাপ্রভু, তার রহস্যটা একটু খোঁজার জন্য একটু পথে নামুক তো দেখি উড়িষ্যাবাসী। আর বাংলা সরকার, জগন্নাথ 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 হে জগন্নাথ জগন্নাথ আমারও প্রভু, সবার প্রভু, জগতের নাথ তিনি। সুভাষচন্দ্র বসুর লস্ট কেস, আজ অব্দি পশ্চিমবঙ্গ সরকারের কোন সরকার, বাম রাম ভাম, কোন সরকার সুভাষচন্দ্র বসুর কেস নিয়ে কোনো উচ্চবাচ্য করবে না, সরকার গিরে যাবে। আগে ফাইলটা তো আনো, তারপর তো দেখি কি করে গেরে। আর এই মহাপ্রভু, একটা মানুষ কোথায় হারিয়ে গেল কোনোদিন জিজ্ঞেস করেনি সরকার। উড়িষ্যার মানুষজন এবং উড়িষ্যার সরকার দীঘার জগন্নাথ ধাম নিয়ে যখনই তদারকি তদন্ত শুরু করেছে এবং বিক্ষোভ দেখাচ্ছে, তখন নেত্রী এখান থেকে বলছেন সাইক্লোন হলে এক্সট্রা ইঞ্জিনিয়ার আমাদের থেকে চাওয়া হয়, আরো নানান সময় নানান রকম সাপোর্ট দেওয়া হয়, এখন গাত্র দাও। একবার মহাপ্রভুর কেসটা নিয়ে কেন বলা হয় না? উইথ অ্যান ইমিডিয়েট এফেক্ট। আমি জানতে চাই এতদিনের মধ্যে কেন সময় বার করে দেওয়া না? কোথায় গেল মহাপ্রভু? জগন্নাথের বেদির তলায়, নাকি সারা বছর বন্ধ থাকা গুন্ডিচা মন্দিরের ভেতরে? কোথায়? এর কোনো প্রশ্নের উত্তর নেই। এই প্রশ্ন কেউ করতে পারে না। স্তাবক এরা। একটা মন্দির হলে বাহবা দেয়, থানা সংবিধানের জায়গা, থানার সামনে সেখানে বড় বড় করে ফলাও। সংবিধান উপেক্ষা করে নির্দিষ্ট একটা ধর্মের প্রতি পক্ষপাত করে সেই হোর্ডিং সরকারি দপ্তরের সামনে লাগানো যায়? এগুলো বলতে গেলেই বিরোধী, মাওবাদী, নানান তকমা। নতুন রাষ্ট্র সরকার, তার বিরুদ্ধে বলতে গেলে দেশ বিরোধী, পাকিস্তানি। আবার তো কেউ কেউ দেশ থেকেই বেরিয়ে চলে যেতে বলছে, ধর্মনিরপেক্ষ সেকুলার, বলছে দেশ থেকে বেরিয়ে চলে যাও। তো সত্যি জগন্নাথেরই বিড়ম্বনা। আমি এখানে বসে বলবো সাহসী কিছু কথা, কি করা উচিত কি উচিত নয়। ততদিনে মন্দির শুরু, তীর্থযাত্রাও শুরু, পর্যটকেও হু হু করে ভিড় বাড়ছে, ফলাও করে লেখা হচ্ছে প্রথম রবিবারে পর্যটকের ভিড়, বাবা বিশাল ব্যাপার। কয়েকজন ভদ্রমহিলা দেখলাম লিখছে সেখানে, মানে একদম ডিরেক্টলি এসে বলছে, এক সংবাদ মাধ্যমেই দেখলাম, টেলিভিশন মিডিয়াতে সাক্ষাৎকারে দিচ্ছে, বলছে যে পয়সা নেই, অর্থের অভাবে পুরী যেতে পারি না। এসব গাল ফোলানো গল্প বলে লাভ আছে? গাল ফোলানো গল্প বলে লাভ আছে? কোন প্রত্যন্ত গ্রামের মানুষ তারাও পর্যন্ত পুরী চলে যায়, একদম হতদরিদ্র গরিব। এগুলো বলে লাভ নেই। পরনের পোশাক দেখে তো মনে হচ্ছিল না ওনাকে যে উনি একদম হতদরিদ্র। হতদরিদ্র তো ঠিক আছে, মানে ধর্ম আর দারিদ্রতা এই নিয়ে এই দেশের সাধারণ মানুষ তো খিল্লি তো করেই, সরকার তো ছেড়েই দিলাম, ও তো খিল্লি করার জন্য বসে আছে। পুরী পুরী পুরীর দ্বিতীয় হয় না, পুরীর দ্বিতীয় বিকল্প হতে পারে না, কখনোই কোনো কিছুর বিকল্প হতে পারে না, হয়ও না। হ্যাঁ, নতুন জগন্নাথ ধাম দীঘায় যেটা হয়েছে, তাতে আপনারা সকলে যান, দর্শন করুন। পর্যটন ক্ষেত্র দীঘা এমনি, এটিও তীর্থক্ষেত্র। হয়ে যাওয়া জিনিস তো এখন বন্ধ করে দিতে পারবে না। এটা যদি মসজিদ হতো, তার তলায় যদি একটা ছোট মন্দির বা পাথরের টুকরো বা শালগ্রাম শিলা থাকতো, তাহলে হয়তো ধ্বংস ধ্বংস করে ওখানে অন্য কিছু হতো। কিন্তু যেহেতু এটা হিন্দু সম্পত্তি, এটা কোনোদিনই ভাঙা যাবে না, নিশ্চিন্তে থাকুন। সে উড়িষ্যা সরকার যতই লাফালাফি করুক, এটা ভাঙবে না কেউ। অতএব যান, কিন্তু মনে মনে এই প্রশ্নগুলো রাখবেন। যদি কেউ
হঠাৎ এরকম অতি রঞ্জিত কথাবার্তা বলতে আসে, প্রচার করতে আসে, আমরা তো জগন্নাথ মন্দির করেছি, সপাটে তাকে একটাই প্রশ্ন করবেন, তোমাদের কে করতে বলেছে? তোমরা যখন জগন্নাথ মন্দির করেছো তাহলে তোমরা একটা মসজিদ করো, তোমরা একটা গির্জা করো। অতএব মন্দিরে যাচ্ছেন ভগবানের কাছে, এটা দেখবেন না যে মন্দিরটা কে তৈরি করলো, তাকে দেখে আপনি ভোট দেন কিনা, তার জন্য আপনি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন কিনা, তার জন্য আপনার মেয়ে কন্যাশ্রী পেলো কিনা, এগুলো দেখবেন না। আপনি যাবেন ভগবানের কাছে, একটা মন্দির হয়েছে সেখানে, আমি ভগবানের কাছে যাচ্ছি। আসি নাম্বার 3, দিলীপ ঘোষ এই মন্দির উদ্বোধনের দিন সেখানে সস্ত্রীক উপস্থিত ছিলেন, সে নিয়ে কি খিল্লি, গাত্রদাহ শান্তির ছেলের। কেন শিলান্যাসে তুমি থাকতে পারো, আর সস্ত্রীক আমন্ত্রণ পেলে আমন্ত্রণ রক্ষা করতে হয়। সস্ত্রীক তিনি গেছেন, ওখানে উপস্থিত হচ্ছেন, তোমার এত জ্বালা কিসের? নাকি ওখান থেকে ইনকামটা হয় না বলে তোমার গাত্রদাহ হচ্ছে? শোনা গো আমার খুব কষ্ট, বলো। দিলীপ দা ওনার স্ত্রীকে নিয়ে সেদিনকে ওখানে উপস্থিত ছিলেন। আমি এতে কোন রকম কোন অন্যায় কিছু দেখছি না। রাজনীতি আলাদা জিনিস, সৌজন্যতা আলাদা জিনিস, ধর্ম আলাদা জিনিস। আমি অন্য দলের রাজনীতি মতাদর্শগতভাবে আলাদা বলে আমি হিন্দু হওয়া সত্ত্বেও আমারই ধর্মের কোনো এক দেবতার প্রতিষ্ঠার সময় আমি সেখানে উপস্থিত থাকবো না, এটাকে রাজনীতি বলে না। এটাকে যেটা বলে, এটাকে বলে ছোট লোক পানা, এটাকে বলে ছোট লোকই পানা। আর এই ছোট লোকই পানা এগুলো শান্তির ছেলেকেই মানায়, কারণ ও তো টুপি পরে ইফতারেও বসেছিল, সেই এখনই আবার মুসলমান হটাও, দেশ বাঁচাও, ও তো কি বলে, এই যে আগের দিনকে দেখলাম বিজেপি না জিহাদি, কিছুই বোঝা যাচ্ছে না, বিজেপি না জিহাদি কি বলছে কিছুই বোঝা যাচ্ছে না। কখনো দেখছি বলছে হ্যাঁ হিন্দুস্তান মুর্দাবাদ, কখনো দেখছি প্যাকেট প্যাকেট পাকিস্তানের পতাকা, কোথা থেকে ও পায় ও জানি না, ওসব ফালতু ছেলে, শান্তির ছেলে, সবেতেই বিরোধিতা করে। দিলীপ ঘোষ কিন্তু আরো বড় অন্যরকম মানুষ, ওর সাথে শান্তির ছেলে করতে হলে কিন্তু একদম অশান্তি লাগিয়ে দেবে। যে ন্যাংটা হয় না তার কোনো ভয় থাকে না, ন্যাংটা কে হয়? পাগল। দিলীপ ঘোষ কিন্তু তার কাটা মাল, দিলীপ দার পিছনে কাঠি করে লাভ নাই। ওটা মমতা বন্দ্যোপাধ্যায় নয় যে মমতাজ ফুফা বেগম বলবো আর চুপচাপ ছেড়ে দেবে, লোডশেডিং এর কেস করব চুপচাপ সরে যাবে, ওটা মমতা ব্যানার্জি নয়, ওটা দিলীপ ঘোষ। আর এখন তো বিবাহিত, ডবল ইঞ্জিন। আগে ফোর্স করলে তবুও যা চুপচাপ থাকতো, এখন কিন্তু সস্ত্রীক। যদি স্ত্রীর ওপরে ফোর্স হয়, দিলীপ বাবা ডবল ইঞ্জিন, বিশাল স্পিড। দিলীপ বাবু ওখানে গেছেন, আমি সত্যি আমার তরফ থেকে কুর্নিশ জানাই, অবশ্যই যাওয়া উচিত। রাজনীতি আলাদা চ্যাপ্টার, আর সৌজন্য আলাদা চ্যাপ্টার। সৌজন্য সাক্ষাৎ অবশ্যই হবে, আর ধর্ম তো একদমই ওপরে। রাজনীতি, সৌজন্য, রুটি রুজি এগুলোর ঊর্ধ্বে হচ্ছে ধর্ম, এগুলোর ঊর্ধ্বে ধর্ম। আমি যা কিছু ধারণ করি সেটাই হচ্ছে ধর্ম। আমি সনাতনী, আমি হিন্দু, হিন্দুত্ব মুখে বলছি। এদিকে একটা মন্দির, শুভ জিনিস হচ্ছে সেখানে, আরে ভাই যজ্ঞটা তো মিথ্যে নয় নাকি? সেটাও শান্তির ছেলে বলবে মিথ্যে, সে মন্ত্রটাও কি শান্তির ছেলে এখন নতুন করে তৈরি করবে নাকি? সেই মুহূর্তে তুমি উপস্থিত না থাকতে পারো, তোমার দলের যদি কেউ উপস্থিত থাকে, সস্ত্রীক, তার জীবনে একটা নতুন দিক শুরু হয়েছে, সে বেশি বয়সে বিয়ে করেছে বলে তাতেও নাকি তাদের সমস্যা। প্রিয়দা বেশি বয়সে বিয়ে করেছে, আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় বেশি বয়সে বিয়ে করেছে, এরকম অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে। বেশি বয়সে বিয়ে করাটা কোন কার কবে কে বিয়ে করবে সে তার ব্যাপার। তো সে তার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হলো, সে সস্ত্রীক সেই শুভ মুহূর্তে উপস্থিত ছিল, এতে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই, খুব ভালো কাজ করেছে। কিন্তু আজকের আলোচনার যে মূল বিষয় ছিল জয় জগন্নাথ, যে জগন্নাথ সত্যি নাজেহাল অবস্থা। এই দড়ি টানাটানিতে প্রভুর যে কি অবস্থা সে একমাত্র প্রভু ছাড়া আমরা তো কেউ জানবো না, সবই প্রভুর লীলা। হয়তো এই সমস্যারও সমাধান হবে, কিন্তু এই সমস্যার মধ্যে দিয়ে যে কালো দিকগুলো ভেসে আসলো সেগুলো হচ্ছে সংবিধানকে কেউ মানে না, ধর্মটা সবার কাছেই একটা সাবজেক্ট, সে রুটি রুজির হতে পারে, ব্যবসার হতে পারে, মানে সেটা ভক্তির নয়, এটা একদম প্রমাণিত। সেটা ভক্তির নয়, ভক্তির যদি হতো তাহলে উড়িয়ারা বা উড়িষ্যাবাসীরা কখনো বলতো না আমাদের জগন্নাথ। ভক্তির যদি হতো তাহলে কখনো কেউ ধাম মেনশন করাতে বিরোধিতা করতো না। জগন্নাথ সকলের,
জগন্নাথ ধাম চতুর্দিকে হতে পারে, একটা ছোট টালির কুড়ে ঘর তৈরি করে সেখানেও জগন্নাথকে যদি রাখি সেইটিও ধামই হবে, সেইটিও ধাম হবে। এখানে কোনো সমস্যা থাকা উচিত নয়। জগন্নাথের কৃপায় সবকিছু কুশলে সুস্থতে শান্তিতে মিটুক, কোনো ঝামেলা প্রতিবেশী দুই রাজ্যের তরফেই যেন না হয়। উড়িষ্যাতেও বাঙালি যায়, বাঙালি যাবেনও, আগামীতেও যাবেন। বাঙালি কেন্দ্র করেই গোটা পুরী চলছে। হ্যাঁ, আমাদের এখানেও তাদের আসা যাওয়া রয়েছে। তো এই সম্পর্ক, ভ্রাতৃত্বের এই সম্পর্ক অটুট থাকুক। আর আবারও বলি যে রাজনীতিতে ধর্ম না আসলেই ভালো হয়। হুবহু যদি কালচারাল সেন্টার হয়, আমি দেখলাম রথ থেকে আরম্ভ করে সবটাই তো অনুকরণ, সবটাই অনুসরণ এক জিনিস, অনুকরণ আলাদা জিনিস। যদিও আমাদের বর্তমানের যে সরকার নেত্রীর সবটাই প্রায় অনুকরণ, আম্মা ক্যান্টিন থেকে মা ক্যান্টিন। আর কি উদাহরণ দেবো, উদাহরণ দিলেই এখন কমেন্ট সেকশন খোলা আছে, গাল দেবে। গাল খেতে অবশ্য ভালোবাসি আমি, খুব ভালো লাগে, মজা লাগে। তো এই অনুকরণ যে করা হলো, এটা তীব্র বিরোধিতা করলাম। একটা কালচারাল সেন্টার তুমি সেখানে রেপ্লিকাই যদি বানাতে যাও, হুবহু তুমি জগন্নাথের রথ থেকে আরম্ভ করে, মন্দির থেকে আরম্ভ করে, ধ্বজা থেকে আরম্ভ করে, গরুর ধ্বজা, মানে গরুর স্তম্ভ থেকে আরম্ভ করে সবটাই রেপ্লিকা বানালে, রেপ্লিকাতে কিন্তু কোনোদিনও পুজো হয় না। সাংস্কৃতিক কেন্দ্র কালচারাল সেন্টারে কখনো পুজো হয় না, পুজোটা হয় মন্দিরে। যদি তুমি সেটা মন্দিরই হও, তাহলে নাম কেন কালচারাল সেন্টার সরকারি ভাবে? তাহলে সংবিধান মানে আইন আছে, সেটাকে বাঁচাতে গিয়ে তুমি নাম দিচ্ছ এক, তোমার উদ্দেশ্য আর এক। বেশ, উদ্দেশ্য যদি মহৎ হয়, তাহলে উদ্দেশ্যটাকে তুমি নির্দিষ্ট একটা সংস্থার হাতে কেন সঁপে দিচ্ছ? ইসকন কেন নির্দিষ্ট সংস্থার হাতে সঁপে দেবে? তুমি দ্বৈতপতি যিনি আসলেন তাকেই তুমি বলতেন যে বেশ ঠিক আছে, তাহলে আপনারাই পুজো করুন, এই সমস্যাই থাকতো না। মমতা ব্যানার্জি, এটা তো খুব সত্যি কথা, অগ্নিকন্যা সিপিএম কে হাঁটিয়েছেন আলাদা বিষয়, কিন্তু কিছু কিছু জায়গায় না মাথাটা মোটা। এই খেলাটা কে খেললো? এত সহজ, এত সরল উড়িষ্যার লোকেরা, এ তো খেললো তো ওই দ্বৈতপতি। যেই মুহূর্তে ইসকনকে দিল পরিচালনার ক্ষমতা, দ্বৈতপতি এই দীঘায় মাটিতে দাঁড়িয়েই তার বিরোধিতা করলো। কেন ইসকন? আমি জানি না ইসকন সঠিকভাবে করতে হবে কিনা। ঠিক পুরীতে ফিরে গেল, ফিরে গিয়ে এই অশান্তির আগুনটা লাগিয়ে দিল। এখানে দাঁড়িয়ে বলে গেল যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, ব্রহ্ম প্রতিষ্ঠা হয়েছে। ভিডিওগুলো দেখুন, সমস্ত টিভি চ্যানেলে দেখুন, উড়িষ্যার মিডিয়াগুলোতে দেখুন, ওখানে গিয়ে প্রেস কনফারেন্সে বলছে আমি বলিনি, ভুল। অত সহজ নয় মমতা ব্যানার্জি, একটু ভাবুন, একটু ভাবুন। বয়স হয়েছে, আপনি বরাবর মানে এই আগে কি করতেন আমি জানি না, কিন্তু ইদানিং যেটা করছেন একটু ভাবুন। অন্তত ধর্মটা নিয়ে চোখ দিয়ে দেখুন, কান দিয়ে শুনুন। কান দিয়ে দেখা, চোখ দিয়ে শোনা, একটু বিরত থাকুন। অনেকেই হয়তো আজকের এই ভিডিওতে সহমত হবেন না, কিছু করার নেই। সহমত না হলেও কিছু করার নেই। ধর্ম নিয়ে ছেলে খেলা, ধর্ম নিয়ে নোংরামি, ধর্ম নিয়ে ব্যবসা, ধর্ম নিয়ে ভণ্ডামি বরাবর প্রতিবাদ জানিয়েছি, সাহসের সাথে আজও প্রতিবাদ জানালাম। আগামীতেও এরকম ভণ্ডামি ধর্ম নিয়ে হলে প্রতিবাদ জানাবো। অনুকরণের বিরোধিতা অবশ্যই করব। জনগণের ট্যাক্সের টাকা খরচা করে অনুকরণের কোনো প্রয়োজন ছিল না। ওখানে যে মন্দির ছিল সেটাকে একটু সামলে সামলে ঠিকঠাক করে দিলেই হতো। এই বিশাল 140 কোটি টাকা খরচা করার কোনো প্রয়োজন ছিল না। কারণ ওখানে যে 140 কোটি টাকা ব্যয় হলো, তাতে কিন্তু বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এখানকার বেকার ছেলেদের কোনো লাভ হবে না। রাষ্ট্রের আজকে যে অবস্থা, রাজ্যের আজকে যে অবস্থা, মন্দির চাই না, ধর্মের জায়গায় ঠিক আছে। ওখানে মন্দির না হলে কি বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার কোনো বাড়িতে কি সন্ধ্যাবেলাতে উলুধ্বনি বা শাক বা তুলসী মণ্ডপে প্রদীপ জ্বলতো না? জ্বলতো। রাষ্ট্রের আজ যে অবস্থা, রাজ্য রাষ্ট্র দুটোরই বেকারত্ব, চাই কর্মের সংস্থান। পকেটে পয়সা না থাকলে জগন্নাথকে ভোগটা চড়াবো কি করে? আর আবারও বললাম, রাষ্ট্র যখন সংবিধানকে উপেক্ষা করে ডিরেক্ট ধর্মে ঢুকেই গেছে, তাহলে রাষ্ট্রের এটা বিবেচনা করা উচিত নির্দিষ্ট কোনো একটি সংস্থা নয়, হয় সেখানে পুরোহিত সম্প্রদায়। ওই পুরোহিত সম্প্রদায় মানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাকে দেখলাম সে নয়, তাকে তো চিনিও না। আদৌ সে পুরোহিত ছিল না মোয়াজ্জেম ইমাম ছিল তাও জানি না, দেখতে তো ওরকমই লাগছিল। যাই হোক, দেখাতে চোখের দেখা ভুলই হয়। সবসময় তো সবকিছু অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, যা কিছু চকচক করে তা তো শোনা হয় না। যাই হোক, আলাদা প্রসঙ্গ। আমার মনে হয়েছে তাই আমি বলেছি, আমি ভুলও হতে পারি। আর আমার মনে হওয়াটা খুব স্বাভাবিক, সেটারও কারণ আছে।
উচিত ওখানে বিশিষ্ট ভদ্র পুরোহিত সমাজ বা রামকৃষ্ণ মঠ, তারপর ওই বালিগঞ্জ টালিগঞ্জে কি সংগঠন আছে, হ্যাঁ, ওই প্রণম্য পদ্মশ্রী মহারাজ, তো তাদের সংস্থা আরো যারা রয়েছে, সব থেকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত গৌড়ীয় মঠ, ইসকন নয়। ইসকন কে? গৌড়ীয় মঠ। যে ইসকন বিবেকানন্দকে অপমান করে, আরে আমি তো অবাক হয়ে গেলাম যে মমতা ব্যানার্জি প্রত্যেকটা সভায় রামকৃষ্ণ, বিবেকানন্দ এরকম বড় বড় করে তাদের নাম নিয়ে কথা বলেন, সেই মমতা ব্যানার্জি ইসকন বিবেকানন্দকে অসম্মান করে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাণীকে ভুল ভাবে ব্যাখ্যা করে, তাদের হাতে একটা মন্দির তুলে দিল। কে ইসকনটা? কে? কি জিনিস? খায় না মাথায় দেয় ইসকন? বাংলাদেশের কথা মনে আছে তো? বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি বলার কোনো ইচ্ছা নেই, কিন্তু এটাও ঠিক কথা, বাংলাদেশের ওরকম একটা ঘটনায় একটি নির্দিষ্ট একটি ধর্মীয় সংস্থা দিনের পর দিন ঘি ঢেলে গেছে। ধর্মীয় সংস্থা রাষ্ট্রের পরিচালন ক্ষমতায় কথা বলতে পারে? বলা উচিত, শোভা পায়? ধর্ম আলাদা, রাষ্ট্র পরিচালনা আলাদা। তাহলে তুমি ওটা ছেড়ে দিয়ে জামা প্যান্ট কোটটাই পরে এসে বসো মস্তদে? তা করবো না। তুমি মানে একটা সেফ গার্ড নিয়ে বসে আছি, নিয়ে বসে এবার টুক টুক ঢিল ছুটছি। ও মা, কি মজা! এই ভণ্ডামিগুলো বন্ধ করতে হবে। ইসকনকে নয়, ইসকনকে যদি দীর্ঘদিন ধরে ইসকনের উপর দায়িত্ব থাকে, আবারও এর বিরোধিতা করে ভিডিও আনবো, আবারও সাহসের সাথে সাহসী প্রতিবাদ জানাবো। অবিলম্বে ইসকনের থেকে প্রত্যাহার করা উচিত, প্রয়োজনে গৌড়ীয় মঠকে দেওয়া উচিত। পশ্চিমবঙ্গে ব্রাহ্মণ নাই তা তো নয়, চাটুর্যে, মুখুজ্জে, বারুজ্জে, ভট্টাচ, গাঙ্গুলি প্রচুর রয়েছে। বিশিষ্ট ব্রাহ্মণদের নিয়ে ডেকে আলোচনা করে আপনি যখন ঢুকেই গেলেন, একটা নির্বাচিত রাষ্ট্র ঢুকেই গেল ধর্মের ওপর, একদম পুরোপুরি ডিরেক্ট ঢুকে গেল ধর্মের ভেতরে, তাহলে এবার এটা করুন। নির্দিষ্ট কোনো একটি সংস্থা, বিশেষ করে ইসকন, তাদেরকে এই 140 কোটি বাংলার মানুষের ট্যাক্সের টাকায়, করের টাকায় তৈরি হওয়া জগন্নাথ ধাম, তার দায়িত্ব যদি দিয়ে রাখেন অনির্দিষ্টকালের জন্য, আবারও প্রতিবাদ জানাবো। আপনার উদ্যোগ ভালো, হিন্দু ধর্মের, মানে আমি হিন্দু হয়ে বলছি, সাংবিধানিকভাবে একদমই ভালো নয়, কিন্তু এবার বাকি যেটা বললাম সেটা আওয়াজ তোলা উচিত, প্রত্যেকেরই আওয়াজ তোলা উচিত। ভাববেন, আপনারাও সাহসের সাথে কথাগুলোর সাথে অনেকেই একমত হবেন, অনেকে আবার একমত নাও হতে পারেন, কিন্তু এটা নিয়ে ভাবার সময় এসেছে। নির্দিষ্ট কোনো একটি সংস্থাকে এইভাবে সম্পূর্ণ 140 কোটি টাকা, আরো বেশি তো কম নয়, তার একটি সম্পত্তি তুলে দেওয়া, পরিচালনা করার ক্ষমতার পরিচালনের জন্য, এটা মেনে নেওয়া যায় না। আর আরো একবার এটা বলে শেষ করব, ভগবানের কাছে যান, নিজের ভক্তি ভাব নিয়ে যান, ভক্তি রসে পূর্ণ হয়ে তার কাছে যান, তার কাছে সমর্পিত হয়ে তার কাছে যান। কে বানালো, কিভাবে বানালো, কারা বিরোধিতা করলো, এগুলোর মধ্যে থাকবেন না। আর ভগবানকে কখনো কোথাও যদি দেখেন ভগবানকে নিয়ে রাজনীতি করছেন, যত প্রিয় দল হোক, যত প্রিয় নেতা নেত্রী হোক, আগে বিরোধিতা করবেন। আগে ভগবান, তারপর ভক্ত, তারপর নেতা নেত্রীর বক্তব্য। ভালো থাকবেন, নমস্কার।